17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ, জুতা খুলে ছুলেন মাতৃভূমির মাটি। দেশে ফিরেই বিমানবন্দর থেকে ডক্টর ইউনূসকে ফোন করে ধন্যবাদ জ্ঞাপন তারেক রহমানের। নিরাপত্তা নিশ্চিত করায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ। তারেক রহমানকে ঘিরে রাজধানীতে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের জনস্রোত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা মনে করে ইসিকে সতর্ক থাকার আহ্বান জানালো জামায়াত। দেশের মানুষকে নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার ঘোষণা তারেক রহমানের। সর্বশ্রেণীর মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার। এবং তারেক রহমানের নেতৃত্বে 2026 সালে নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সোশ্যাল বার্তা, সারাদিনের সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। দীর্ঘ 17 বছরের নির্বাসন, অপেক্ষা আর না বলা কষ্টের পর অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আবেগ আর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে প্রতিটি মুহূর্তে। বিমানবন্দর থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান। পরে তিনি হাতে তুলে নেন এক মুঠো মাটি। প্রিয় স্বদেশের স্পর্শে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:30টার পর বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমে 2 পায়ের জুতা খোলেন, এরপর হাতে তুলে নেন এক মুঠো মাটি। এর আগে বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি কুশল বিনিময় করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দো বানুর সঙ্গে। এ সময় মেয়ের জামাইকে গোলাপ ফুলের মালা দিয়ে বরণ করেন সৈয়দা ইকবাল মান্দো মারু। বিমানবন্দর ত্যাগ করার পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ গাড়ি বাস করে তারেক রহমান 36 জুলাই এক্সপ্রেসওয়ে, যা 300 ফিট রোড নামেও পরিচিত, সেটি অতিক্রম করে এভার কেয়ার হাসপাতালে যাবেন মায়ের কাছে। এদিকে বিমানবন্দরে বহু মানুষ, বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এছাড়া বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা রাস্তার দুপাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্লেকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে। অবশেষে দেশে ফিরেই ডক্টর ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানালো তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নেমে মুঠোফোনে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে ফোন আলাপে তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। মুঠোফোনে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দুপুর 12:15টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7878 ড্রিমলাইনার ফ্লাইট নং BG202 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাঞ্চল 300 ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এরও আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। এর আগে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত 12:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। একই দিনে বাংলাদেশ সময় রাত 8:15টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে
রাত 10:15টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরে সংবর্ধনা ঘিরে জামায়াত ইসলামীর নতুন শঙ্কা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা কর্মসূচির প্রেক্ষিতে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দলটি। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, তফসিল ঘোষণার পর আমিরের নির্দেশনায় 48 ঘন্টার মধ্যেই জামায়াত সারা দেশে পোস্টার ও ব্যানার সরিয়ে নিয়েছে, কিন্তু একই সময়ে অন্যান্য পক্ষের আচরণবিধি লঙ্ঘনের নজির চোখে পড়ছে। জুবায়ের ভাষ্য অনুযায়ী শুধু মাঠ পর্যায়ে নয়, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আচরণবিধি ভাঙার ঘটনা ঘটছে। এসব অনিয়ম দ্রুত বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন। তিনি জানান, কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। বৈঠকে জামায়াত ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জোরালোভাবে তোলে। জুবায়ের বলেন, সিসি ক্যামেরা থাকলে সন্ত্রাসী ও অসাধু চক্রের তৎপরতা কমবে এবং ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত প্রতিনিধি দল জনমনে আতঙ্ক ও নিরাপত্তার কথা তুলে ধরে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়। অবশেষে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে এ নিয়ে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি 50 আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। আব্দুল কাদের এও লিখেছেন, সমঝোতা 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারি, আর জামায়াতের দিক থেকে থাকবেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে এনসিপির কোনো বক্তব্য এখন অবধি পাওয়া যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্বে বরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আর আমি দেশবাসীকে বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। বৃহস্পতিবার 17 বছর পর দেশে ফেরার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে সংবর্ধনার মঞ্চে উঠে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু নিরাপদে ঘর থেকে বের হতে পারে। আর এসব কাজে সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে। সকলে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আওয়ামী দুঃশাসনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, বিগত 15 বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা না, সাধারণ মানুষ গুম-খুনের শিকার হয়েছে। এরপর সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদিকে নিয়ে তিনি বলেন, প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। সে চেয়েছিল
এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে। ৭১-২৪ শহীদ মানুষের রক্তের ঋণ শোধ করতে হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর এই বক্তব্য দেন বিএনপির মহাসচিব। এই সময় নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট ও এর আশেপাশে এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস দেখা যায়। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়লাভ করব। এদিন বেলা ৩টা ৫০ দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। তারপর দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। বিএনপি এক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।